ভঙ্গুর আইন শৃঙ্খলা পরিস্থিতি যেমন আছে, তেমনি বিপ্লবের পক্ষের শক্তিগুলো যখন নিজেদের মধ্যে তাদের স্বার্থের কারণে দ্বন্দ্বে লিপ্ত হচ্ছে, নির্বাচনে জেতার জন্য একজন আরেকজনকে আক্রমণ করছে, এবং দুঃখজনকভাবে অনেক ক্ষেত্রে আমরা একই ধরনের রাজনৈতিক ভাষা এবং ব্যবহারের প্রয়োগ দেখছি, যেটি আমরা আসলে আশা করিনি। আমি এটি বলছি না যে একেবারেই পরিবর্তিত হয়নি, বরং আমি বলার জন্য দুঃখিত, কিন্তু আমি দেখছি যে প্রধান যে দলটি এই মুহূর্তে আছে বিএনপি, তাদের যে ভাষার ব্যবহার, তারা যেভাবে অন্য দলের যখন তাদের আক্রমণ করা হচ্ছে ভাষার দিক থেকে, এবং তাদের যে ভাষার ব্যবহার, সেটি বরং আমি মনে করি অনেকটা মার্জিত। নাম উল্লেখ না করে অনেক সময় বলা হচ্ছে, ব্যক্তিগতভাবে খুব কম নেতাকে আক্রমণ করা হচ্ছে, কিন্তু অন্যদিকে আমরা গুপ্ত গোষ্ঠী, নতুন গোষ্ঠী, বা ইভেন নতুন যে রাজনৈতিক দলগুলো প্রকাশ হলো বা নতুন আত্মপ্রকাশ হলো, তাদের ভাষার ব্যবহারের ক্ষেত্রেও কিন্তু আরো শালীনতা আমরা আশা করেছিলাম। তো এই যে না, আমরা সুযোগটা দেখছিলাম, আমি নিচ্ছে, এই ফেসবুকে দেখছিলাম সুযোগটা, যে এই সুযোগটা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকই আপনাদের শিক্ষিকা একজন শেয়ার করেছেন যে আফরোজ আব্বাসের বক্তব্য, মির্জা আব্বাসের স্ত্রী এবং বিএনপি নেত্রী, তিনি আসলে ফাতিমা তাসনিম জুমাকে কিভাবে বলছেন বস্তির মেয়ে, তিনি কি করে জুবাইদুর রহমানের পাশে তিনি এভাবে থাকেন, এটি তার জন্য অনিরাপদ। মানে বিএনপির না, বিষয়টা নেতাকর্মীরা মানে তো পুরো বলছেন। বিষয়টা তো ঘোলাটে, এটি তো বলতেই হবে। মানে মির্জা আব্বাস সাহেব দেখতে গেলেন হসপিটালে, হুম। আপনি সেখানে গিয়ে তার বিরুদ্ধে যেভাবে স্লোগান দিলেন, এটা তো, এই বিপ্লব তো আমরা চাইনি আসলে। এবং এই ধরনের মানসিকতা, এ ধরনের আচরণ তো পরিহার করতে, ওই যে ওই কথাটা আমি বলছি, যে কারণে কিন্তু আমরা ধরে নিচ্ছি এই মুহূর্তে হাইপোথেটিক্যালি যে যাকে শনাক্ত করা হচ্ছে সে আওয়ামী লীগ, এবং তারা তো এই সুযোগটি নেবে যখন অনৈক্যটা তৈরি হচ্ছে, শুধুমাত্র ভাষার ব্যবহার না, কাজের ক্ষেত্রেও তো হচ্ছে। এই অনৈক্যের সুযোগটা নেবে, ওই জন্য আমি বলছি না যে এটার ইফেক্ট কিন্তু সুদূর প্রসারী। আরেকটা হচ্ছে, এরপরে আসি যে আমরা তো বলি যে নন ট্রেডিশনাল ট্রেডিশনাল সিকিউরিটি, এটা তো নন ট্রেডিশনালটা বললাম, ট্রেডিশনালের জায়গাটা দেখেন। আমরা যেটা করতে পারিনি সেটা হচ্ছে, পৃথিবীতে যখন এ ধরনের গণ অভ্যুত্থান হয়, এটার পরবর্তীতে এ ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিপ্লবীদের প্রতি হুমকি, এটা একদম খুব সাধারণ বিষয়। আমি দুটো ছোট উদাহরণ আপনাকে দিই। দেখেন, তিউনিসিয়াতে যখন বেন আলীর পতন হলো তখন 11 সালে, ওখানেও কিন্তু বিপ্লবের প্রধান যে দুজন নেতা ছিলেন, সেখানে একটি হত্যাকাণ্ড ঘটে তিউনিসিয়াতে, এবং চরম আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়। আমার ধারণা আপনাদের দুজনেরই মনে আছে যে তিউনিসিয়ার শান্তি প্রতিষ্ঠার জন্য আমরা বলি যে তিউনিসিয়া ন্যাশনাল ডায়ালগ কোয়ার্টেট নামে একটা অর্গানাইজেশন, একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করা হয়েছিল, যারা কিন্তু পরবর্তীতে নোবেল পুরস্কার পেয়েছে 2015 সালে গিয়ে। এবং তারা কি করেছিল, এখানে প্রতিনিধি ছিল শ্রমিকদের, শিল্পপতিদের, মানবাধিকার কর্মী, সুশীল সমাজ, আইনজীবী, সবাইকে নিয়ে একটা প্ল্যাটফর্ম হয়েছিল। এবং তারা যেটা করেছিল, যে যে দলগুলো বিপ্লবে অংশগ্রহণ করেছে তাদের মধ্যে যখন এ ধরনের দ্বন্দ্ব সংঘাত হচ্ছে, এই প্ল্যাটফর্মটি সফলভাবে 2014 সালে একটি ভোটের দিকে নিয়ে যায়, এবং পরবর্তীতে একটা নতুন সংবিধানও কিন্তু উপহার দেয়। তো এই যে মেকানিজম গুলো, আমরা অনেক উদাহরণ, আমি ইউক্রেনের উদাহরণ দিতে পারি আপনাকে, রুয়ান্ডার উদাহরণ দিতে পারি, দক্ষিণ আফ্রিকার উদাহরণ দিতে পারি, একটু আগে আমরা ইনফর্মালি কথা বলছিলাম। আমরা কিন্তু এখান থেকে শিক্ষা নিয়ে আমরা একটা, এত বড় গণ অভ্যুত্থান হয়েছে, সেটাকে আমরা ট্রেডিশনাল সিস্টেমে ম্যানেজ করার চেষ্টা করছি। দেখেন, আরেকটা উদাহরণ আপনাকে আমি দিই, ইউক্রেনে। ট্রেডিশনাল সিস্টেমেও আসলে কতটা ম্যানেজ করার চেষ্টা করছে সেটা নিয়েও আমি প্রশ্ন করব, ম্যানেজ করার চেষ্টাটাই আসলে কতটা আছে সেটা নিয়েও আমি প্রশ্ন করব। কিন্তু আপনি বলছিলেন যেটা, ওটা আগে একটু শুনি, যে যেহেতু যাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি আওয়ামী লীগ, আসলে সাবেক ছাত্রলীগ নেতা তিনি একজন, তাকে গ্রেপ্তার করা হয়নি, দুঃখিত, শনাক্ত করা হয়েছে। শনাক্ত করা আহ, হয়েছে। ফলে ফলে দায় যাচ্ছে হচ্ছে আওয়ামী লীগের প্রতি।